গীতা ছিল প্রচণ্ড সুন্দরী একজন মেয়ে, তাই ওই জিন কোনোভাবেই তার লোভ সামলাতে পারে না। গীতা যখন তার স্বামী বালাচন্দ্রকে খাবার খাইয়ে সেখান থেকে চলে যায়, তখন ওই জিন আবারও বালাচন্দ্রের সাথে কথা বলতে শুরু করে। এরপর বালাচন্দ্র যখন জিনকে জিজ্ঞেস করে সে তার কাছে কি চায় এবং কেন সে তাকে বিরক্ত করছে, তখন জিন তাকে বলে যে আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমার জীবন সুখ এবং শান্তিতে ভরিয়ে দিতে চাই, ঠিক যেমনটা দিয়েছিলাম তোমার বাবাকে। আমার কারণেই তোমার বাবা সুখে শান্তিতে জীবন পার করেছে, কিন্তু তুমি যদি এখন নিজের জীবন সুখে শান্তিতে পার করে দিতে চাও তাহলে আমাকে তোমার বউয়ের এক ফোঁটা রক্ত নিয়ে এসে দাও। এমন কথা শুনে বালাচন্দ্র কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে জিনের কথা এড়িয়ে চলে যেতে চায়। কিন্তু সে চলে যেতে গেলে জিন তাকে বলে, সামান্য এক ফোঁটা রক্তের জন্য তুমি তোমার সুখ সম্পদ সবকিছু বিসর্জন দিবে? আমি তো তোমাকে মানুষ খুন করতে বলিনি বা অন্য কোনো খারাপ কাজ করতে বলিনি, শুধুমাত্র তোমার কাছে এক ফোঁটা রক্ত চেয়েছি। বাসায় ফিরে এসে বালাচন্দ্র শুধুমাত্র জিনের ওই কথাই ভাবতে থাকে। জিন তাকে বলেছে সে তাকে সমস্ত সম্মান সম্পদ এবং সুখ দান করবে, কিন্তু এর বদলে তাকে শুধুমাত্র বইয়ের থেকে এক ফোঁটা রক্ত নিয়ে যেতে হবে। এটা তো তেমন কঠিন কোনো কাজ না। এসব কিছু ভাবতে ভাবতে বালাচন্দ্র সিদ্ধান্ত নেয় সে এটা করে দেখবে যে আসলেই তার জীবন সুখ শান্তিতে ভরে যায় কিনা। আর এই কারণেই একদিন সে তার বউ গীতাকে অজ্ঞান করে তার থেকে এক ফোঁটা রক্ত নিয়ে নিজের অফিসে চলে যায়। একটি ছোট্ট কৌটা থেকে এক ফোঁটা রক্ত নিজের টেবিলে রেখে বালাচন্দ্র ওই জিনকে ডাকতে শুরু করে। ডাকার সাথে সাথে জিন সাড়া দেয় এবং বালাচন্দ্রকে বলে, তুমি এখন চোখ বন্ধ করে থাকো, আমি এই রক্তের ফোঁটার স্বাদ নেব। বালাচন্দ্র দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে আঙ্গুলের ফাঁক দিয়ে দেখতে পায় ধীরে ধীরে ওই রক্তের ফোঁটা টেবিলের অন্যদিকে সরে যাচ্ছে এবং একটা সময় ওটা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেল। রক্তের ফোঁটা চলে যেতেই বালাচন্দ্র চোখ খোলে এবং সে জিনকে বলে, এবার তুমি কি করবে করে দেখাও। এবার ওই জিন বালাচন্দ্রকে বলে, এখন থেকে তোমার ব্যবসার দিন দিন উন্নতি হবে, তুমি হবে এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি, এছাড়াও সমস্ত সম্মান এবং মর্যাদা তোমার পায়ের কাছে লুটিয়ে পড়বে। তবে আমি এখন চলে যাচ্ছি, কিন্তু তুমি যখন আবারও আমাকে ডাকবে তখন সাথে সাথেই আমি তোমার ডাকে সাড়া দেব। এরপর তুমি আমার কাছে যা চাইবে সামান্য কিছুর বিনিময়ে আমি তোমাকে সেটা দিয়ে দেব। এই ঘটনার পর থেকেই বালাচন্দ্রের জীবন পাল্টাতে শুরু করে। বালাচন্দ্রের ব্যবসায় দিন দিন উন্নতি হতে শুরু করে। মানুষজন যে কোনো প্রয়োজনে এখন আতশবাজি কেনে। নিজেদের বার্থডে, বিবাহ, এমনকি ছোটোখাটো কোনো অনুষ্ঠানেই মানুষজন আতশবাজি ফোটায়। আর এ কারণে বালাচন্দ্রের ব্যবসার খুব উন্নতি হয়। যেহেতু আতশবাজির বিক্রি এখন অনেক বেড়ে গেছে, তাই বালাচন্দ্র পরের বছরগুলোতে প্রচুর টাকা লাভ করে। একদিন বালাচন্দ্র তার বাবার কাছে গিয়ে বলে, গত 5 বছরে সে তাদের ব্যবসা দ্বিগুণ লাভ করেছে। এই কথা শুনে বালাচন্দ্রের বাবা খুবই খুশি হয়। অথচ এই বাবাই তাকে একদিন বলেছিল ব্যবসা চালানোর কোনো রকম গুণ বা সাধ্য বালাচন্দ্রের নেই। বাবার কাছ থেকে ফিরে এসে বালাচন্দ্র সিদ্ধান্ত নেয় তাদের গত বছরগুলোতে যে পরিমাণ লাভ হয়েছে সেই টাকা দিয়ে সে আরও কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আরেকটা নতুন ফ্যাক্টরি তৈরি করবে এবং তার ব্যবসার প্রসার আরও বৃদ্ধি করবে।